আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। গুমের সঙ্গে জড়িত সেনা সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে সেনাবাহিনী। দ্রুত নির্বাচন আয়োজনে একমত বাংলাদেশ যুক্তরাষ্ট্র পররাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন চায় অস্ট্রেলিয়া, আমির খসরু। ৪৫তম বিসিএস এর ভাইবা শুরু ৮ জুলাই। বান্ধবী ও আত্মীয়দের মাধ্যমে ৭৫ কোটি টাকা ঘুষ নেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। জামায়াতকে দাঁড়িপাল্লা সহ নিবন্ধন ফিরিয়ে দিয়ে গেজেট প্রকাশ। মাসুদ আমার মৃত্যুর জন্য তুমি দায়ী, ইডেনের ছাত্রীর নোট। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকে ধরে পুলিশে দিল জবি ছাত্রদল। নওগাঁর পোরশা সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নিহত। শনিবার থেকে টানা ৪ দিন বৃষ্টি থাকতে পারে। বরখাস্ত হওয়া থাই প্রধানমন্ত্রী পেলেন সংস্কৃতি মন্ত্রীর দায়িত্ব। এবং ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্নের আহ্বান জাতিসংঘ বিশেষজ্ঞের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। গুমের সঙ্গে জড়িত সেনা সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সেনা সদর। সেনাবাহিনী জানিয়েছে, সেনাবাহিনীর কিছু সদস্য প্রেষণে বিভিন্ন স্থানে কর্মরত থাকেন। ওইসব প্রতিষ্ঠানগুলো সেনাবাহিনী নিয়ন্ত্রণ করে না। বিগত সময়ে কিছু সেনা সদস্যের বিরুদ্ধে গুমের অভিযোগ পাওয়া গেছে। যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে তাদের আইনের আওতায় আনা হবে। বৃহস্পতিবার দুপুরে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে সেনা সদরের উদ্যোগে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে সেনা সদরের মিলিটারি অপারেশনস ডিরেক্টরেটের কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, সেনাবাহিনী সিএমএইচ গুলোতে জুলাই আন্দোলনে ৪,৭৯০ জনকে চিকিৎসা প্রদান করা হয়েছে। বর্তমানে ২২ জন ঢাকা সিএমএইচ এ ভর্তি আছেন। তিনি আরো জানান, আইন শৃঙ্খলা রক্ষার কাজে সেনাবাহিনী নিয়োজিত আছে। কিছুদিন আগে রথযাত্রায় সেনাবাহিনী কর্তৃক নিরাপত্তা প্রদান করা হয়েছে। প্রায় ৪০০ জন কিশোর গ্যাংয়ের সদস্যকে আইনের আওতায় আনা হয়েছে। তিনি আরো জানান, পার্বত্য এলাকায় অভিযান চালিয়ে ২৩ জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ১ সেনা সদস্য মারা গেছে। সংস্কার কাজে অন্তর্বর্তী সরকারকে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সম্প্রতি ফোনালাপে একথা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বৃহস্পতিবার পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। ফোনালাপে উভয় পক্ষ দ্রুত নির্বাচন আয়োজনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় অস্ট্রেলিয়া। তিনি জানান, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে সহযোগিতা অব্যাহত রাখবে দেশটি। ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ান হাই কমিশনার সুশান রাইলের সঙ্গে বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশান চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নেতৃত্ব দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠক শেষে আমির খসরু বলেন, শিক্ষা ও কৃষি নিয়ে আলোচনা হয়েছে। অস্ট্রেলিয়ার বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে। অস্ট্রেলিয়ায় অনেক বাংলাদেশি থাকে, সেখানে দুই দেশের কিছু সমস্যা আছে। সেই বিষয়ে কিভাবে সমাধান করা যায় সেই বিষয়গুলো উঠে এসেছে আলোচনায়। ৪৫তম বিসিএস লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ভাইবা শুরু হবে আগামী ৮ জুলাই থেকে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় বাংলাদেশের পাবলিক সার্ভিস কমিশন বিএসসি। বিজ্ঞপ্তিতে বলা হয়, এবার চাকরি প্রত্যাশীরা তাদের আবেদনের পছন্দক্রম পরিবর্তন করতে পারবেন কিংবা তাদের ক্রম বহাল রাখতে পারবেন সাক্ষাৎকারে অংশগ্রহণ করার আগে। তবে পছন্দক্রম পরিবর্তনের ফর্মটি তাৎক্ষণিক চাকরি প্রার্থীদের সরাসরি হাতে সরবরাহ করা হবে এবং তা পূরণ করে সাক্ষাৎকার বোর্ডে জমা দিতে হবে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আনিসুল হক তার ঘনিষ্ঠ ৫ ব্যক্তির ব্যাংক হিসাবের মাধ্যমে ৭৫ কোটি টাকা ঘুষ গ্রহণ করেছিলেন। ২০১৯ ও ২০২০ সালের বিভিন্ন সময়ে ৪০ দফায় ওই টাকা গ্রহণ করা হয়। বিভিন্ন তদবির বাণিজ্যে অংশ নিয়ে আনিসুল হক আত্মীয়দের ব্যাংক হিসাব ব্যবহার করে মোটা অঙ্কের এ ঘুষ গ্রহণ করেন। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক সূত্রে পাওয়া তথ্য যাচাই বাছাই করে এর সত্যতা পাওয়া গেছে। তথ্য যাচাই বাছাইয়ে দেখা যায়, চতুর আনিসুল হক
হওয়া ঘুষ বা অবৈধ আয় গ্রহণে তার ব্যবসায়িক বন্ধু, মা, ভাইয়ের স্ত্রী, ভাগিনা ও কথিত বান্ধবী তৌফিকা করিমের ব্যাংক হিসাব ব্যবহার করেছেন। ওই ব্যাংক হিসাবগুলোর একমাত্র নমিনি ছিলেন তিনি। মায়ের ক্ষেত্রে নমিনি হওয়ার যৌক্তিক কারণ থাকলেও অন্য ঘনিষ্ঠদের ব্যাংক হিসাবগুলোর নমিনিতে তার নাম থাকার বিষয়টি সন্দেহের জন্ম দিয়েছে। ইতোমধ্যে ঘনিষ্ঠদের ব্যাংক হিসাবগুলোর বিবরণী দুদকেও জমা হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামীকে দাঁড়িপাল্লা প্রতীক সহ নিবন্ধন ফিরিয়ে দিয়ে জারি করা প্রজ্ঞাপনটি এবার গেজেট আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার গণমাধ্যমকে বিষয়টি জানান ইসি কর্মকর্তারা। এর আগে গত 24 জুন জামায়াতকে প্রতীক সহ নিবন্ধন ফিরিয়ে দেওয়ার প্রজ্ঞাপন জারি করা হয়। এরপর তা ছাপানোর জন্য বিজি প্রেসে পাঠানো হয়। সেখান থেকে গত 26 জুন গেজেটটি প্রকাশ করা হয়। ইসি সচিব আক্তার আহমেদের স্বাক্ষরিত এই গেজেটে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশের আওতায় রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য ওই আদেশের 90B ধারার শর্তানুযায়ী বাংলাদেশ জামাত ইসলামীর আবেদনের পরিপ্রেক্ষিতে দলটিকে 2008 সালের 5 নভেম্বর নিবন্ধন দিয়েছিল নির্বাচন কমিশন। তুমি চেয়েছো আমি মরে যাই আর তুমি জগৎ সংসারে ভালো থাকো, আমি এখন পোকা মারার বিষ খাবো, আমার মৃত্যুর জন্য তুমি দায়ী, এমনই হাহাকারে ভরা একটি ডায়েরি রেখে কীটনাশক পানে আত্মহত্যা করেছেন টাঙ্গাইলের স্কুল শিক্ষিকা লাকি আক্তার। 26 বছর বয়সী এই তরুণী মধুপুর উপজেলার কেউটাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। ইডেন কলেজ থেকে মাস্টার্স শেষে 2023 সালে শিক্ষকতায় যোগ দেন তিনি। লাকির বাবা আব্দুল লতিফ জানান, 2024 সালে বিটিপিটিতে প্রশিক্ষণের সময় সহকর্মী ইবনে মাসুদের সঙ্গে তার মেয়ের ঘনিষ্ঠতা গড়ে ওঠে। বিবাহের প্রতিশ্রুতি দিয়ে মাসুদ লাকির সঙ্গে দৈহিক সম্পর্ক গড়ে তোলেন। পরবর্তীতে লাকি বিয়ের চাপ দিলে মাসুদ জানান তিনি বিবাহিত এবং তার স্ত্রী সন্তান রয়েছে। ভবিষ্যতের সব আশা ভরসা হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েন লাকি। এক পর্যায়ে 24 জুন রাতে নিজ রুমে কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেন। চিকিৎসাধীন অবস্থায় 27 জুন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ থেকে তাকে আটক করা হয়। আটককৃত ছাত্রলীগ নেতার নাম শরীফুল ইসলাম সাজিদ। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের 2020-21 শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বিভাগের ছাত্রলীগের সেক্রেটারি। সাজিদের বাড়ি গোপালগঞ্জ সদরের ব্যাংকপাড়া ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান খান বলেন, বিগত ফ্যাসিস্ট সময়ে তারা আমাদের উপর নির্মম জুলুম নির্যাতন করেছে। আমাদের বিল্ডিং এর আন্ডারগ্রাউন্ডে ঘন্টার পর ঘন্টা আটকে রেখে নির্যাতন করেছে। তার উপযুক্ত বিচার নিশ্চিত করতে হবে প্রশাসনকে। সীমান্তে আরও এক বাংলাদেশিকে গুলি করে মারল ভারতীয় সীমান্তরক্ষী। এবার নওগাঁর পোরশা সীমান্তে বিএসএফ এর গুলিতে ইব্রাহিম নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি জেলার সাপাহার উপজেলার রোদ গ্রামের সৈয়দ মণ্ডলের ছেলে। নিহতের পরিবারের সদস্যরা জানান, বুধবার রাতে কয়েকজন সহযোগীর সঙ্গে গরু আনতে ভারতে যান ইব্রাহিম। তারা গরু নিয়ে বৃহস্পতিবার ভোরে পারশা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করছিলেন। এ সময় বিএসএফ সদস্যরা ধাওয়া দিলে সবাই পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এক পর্যায়ে বিএসএফ গুলি ছুড়লে তাতে ঘটনাস্থলে নিহত হন ইব্রাহিম। বাংলাদেশ বর্ডার গার্ড নিতপুর ক্যাম্পের সুবেদার মাহফুজ আলম জানান, ঘটনাটি ঘটেছে পোরশা সীমান্তের নিতপুর 226 নম্বর পিলার এলাকায়। মৌসুমী বায়ুর সক্রিয়তা কম থাকায় দেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি কম হচ্ছে রাজধানীতেও। তবে আগামী শনিবার থেকে দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি হতে পারে, যা টানা 4 দিন মঙ্গলবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। বৃহস্পতিবার আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, শনিবার থেকে রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। থাইল্যান্ডের নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিয়েছেন দেশটির বরখাস্ত হওয়া প্রধানমন্ত্রী পেতাংতান সিনাওয়াত্রা। এতে দেশটির মন্ত্রিসভার বৈঠকে অংশ নেওয়ার সুযোগ তৈরি হয়েছে তার জন্য। যদিও নিজের অসদাচরণ নিয়ে সাংবিধানিক আদালতের পর্যালোচনার অপেক্ষায় রয়েছেন দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটির এই রাজনীতিবিদ। বৃহস্পতিবার ব্যাংককে 13 সদস্যের থাইল্যান্ডের নতুন মন্ত্রিসভার শপথ হয়েছে। গেল মঙ্গলবার প্রধানমন্ত্রীর পদ থেকে বরখাস্ত করা হয়েছে থাইল্যান্ডের সিনাওয়াত্রা পরিবারের এই সদস্যকে। একই দিন নতুন মন্ত্রিসভার অনুমোদন দিয়েছে
থাই রাজা। ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করার জন্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক স্পেশাল র্যাপোর্টিউর ফ্রান্সিস্কা আলবানিজ। ইসরায়েলের বিরুদ্ধে তিনি গাজায় গণহত্যা চালানোর অভিযোগ এনেছেন। আলবানিজ বলেছেন, আধুনিক ইতিহাসে অন্যতম নৃশংস গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। তিনি 60টি কোম্পানির বিরুদ্ধে ইসরায়েলকে সমর্থনের অভিযোগ করেছেন। এ সময় রাষ্ট্রগুলোর প্রতি ইসরায়েলের সঙ্গে সকল প্রকার বাণিজ্য চুক্তি বাতিলের আহ্বান জানান। আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।